স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদি। আজ আমরা আলোচনা করব হাজারীবাগের সব ট্যানারি অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট, সেই বিষয়ে আজকে আলোচনা করব। এবং হাইকোর্ট আরও বলেছে এবং এই ট্যানারিগুলো বিচ্ছিন্ন করতে গ্যাস, পানি এবং বিদ্যুৎ সংযোগ দ্রুত বিচ্ছিন্ন করার কথা বলা হয়েছে। আজ আমাদের সাথে হাজারীবাগের ট্যানারি স্থানান্তর নিয়ে কথা বলতে স্টুডিওতে রয়েছেন সমতল লেদারের পরিচালক মিজানুর রহমান। তবে আলোচনা শুরু করার আগে দেখে নেব একটি প্রতিবেদন। বেশ কয়েক দফা সময় দেওয়ার পরও হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তর হচ্ছিল না 154 ট্যানারি। সবশেষ গত বছরের 31শে মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল সরকার। এরপরও কারখানা না সরায় 3রা জানুয়ারি রিট আবেদন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা। আদালত যখন একটি সময়সীমা বলে দেয় তখন সরকার একতরফাভাবে ওই সময়সীমা বাড়াতে পারে না। এক্ষেত্রে সময়সীমা বাড়ানোর আগে সরকার আদালতের কাছে আসেনি। ফলে আমাদের 1 নম্বর দাবি ছিল যে সরকারের ওই সময় বাড়ানোর আদেশটাকে অবৈধ ঘোষণা করে, এবং 2 নম্বর দাবি ছিল যে মূল মামলায় যে আদেশটি ছিল যে একটা ইন্ডাস্ট্রিয়াল জোনে এদেরকে রিলোকেট করা এবং যারা রিলোকেট করতে ব্যর্থ হবে তাদেরকে বন্ধ করে দেয়া এবং সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া, এখন সময় এসছে সেই আদেশ কার্যকর করার। কারণ হচ্ছে সাভারে সিইটিপিটা প্রায় শেষ পর্যায়ে। ট্যানারি সরানোর কাজে সার্বিক সহায়তা দিতে স্বরাষ্ট্র সচিব, শিল্প সচিব, পুলিশ মহাপরিদর্শক ও ঢাকার পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে আদালত। আদেশে বলা হয়েছে যে শিল্প মন্ত্রণালয় 31/1/2017 তারিখে যে পত্র দিয়ে হাজারীবাগের ট্যানারিতে সমস্ত কাঁচামাল ঢোকা বন্ধ করার জন্য যে অনুরোধ করে পুলিশ এবং অন্যান্য বাহিনী এবং অন্যান্য মিনিস্ট্রিকে অনুরোধ করেছে, সেই ব্যাপারে কমপ্লায়েন্স দেওয়ার জন্য, যাতে করে এখানে আর কোনো রকম কোনো অপারেশন না থাকে হাজারীবাগ। এদিকে রায়ের কপি পাওয়ার পর আপিল করার কথা ভাবছেন ট্যানারি মালিকেরা। গ্যাস সংযোগটা যেন সাভারে দিয়ে দেওয়া হয় এবং সাময়িকভাবে যতদিন পর্যন্ত গ্যাস সংযোগটা না দেওয়া যায় ততদিন হাজারীবাগের জন্য আমার রপ্তানি প্রক্রিয়া চলে। আর আপিল করার সুযোগ না থাকলে যে রায় দিয়েছে সেই রায় শিরোধার্য হিসাবে মেনে নিয়ে আমাদের যতই ক্ষতি হোক না কেন আমরা সেটা সুনাগরিক হিসাবে মেনে নেব। এর আগে 2রা মার্চ হাজারীবাগ থেকে ট্যানারি না সরানোয় কারখানাগুলোকে 30,85,00,000 টাকা 2 সপ্তাহে পরিশোধের নির্দেশ দেয় হাইকোর্ট। শাহাদাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুরু করছি আমরা আলোচনা। জনাব মিজানুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? ধন্যবাদ আপনাকে, আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকাল হাইকোর্ট নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষকে অবিলম্বে হাজারীবাগের যেসব ট্যানারি আছে সেগুলো সরিয়ে নিতে হবে বা বন্ধ করতে হবে, এবং এর জন্য বলা হয়েছে গ্যাস, বিদ্যুৎ এবং পানির সংযোগ বিচ্ছিন্ন করতে বলা হয়েছে। ইতিমধ্যে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট থেকে বলা হয়েছে যে তারা যখনই আদালতের নির্দেশটা হাতে পাবেন তখন তারা এটা বন্ধ করে দেবেন। ঠিক আজকে এই মুহূর্তে হাজারীবাগের অবস্থা কি? এখন হাজারীবাগে আসলে একটা আমি যেটা বলবো যে অনেকটা মালিকদের ভিতরে একটা প্যানিকের অবস্থা বিরাজ করছে, যে তারা আসলে ভীত সংস্থত হয়ে পড়েছে। কারণ পরপর 2টা আদালতের রায় এসে গেছে। এর মধ্যে প্রথমটা হলো 2 সপ্তাহের ভিতরে আমাদেরকে জরিমানা টাকা সম্পূর্ণ পরিশোধ করে দিতে হবে। দেন এটা আসছে বিদ্যুৎ, গ্যাস, পানির যে ব্যাপারটা, এটা আর কি। তো ইন দ্য মেনটাইম আমরা যেটা আমাদের যে বলার বিষয় হলো যে আমরা কিন্তু হাজারীবাগ থেকে অনেকাংশে চলে যাচ্ছি। আমাদের কিন্তু 50টা ট্যানারি অলরেডি আপনার হেমায়তপুরে উৎপাদন শুরু করেছে। তো এর মধ্যে গ্যাসের সংযোগ কিন্তু এখনো কোনো ট্যানারি পায়নি। তো সাভারে। আচ্ছা, তাহলে আপনার কিভাবে সেখানে কাজ করছেন? সেখানে কাজ করছি আমরা একটা অংশ হাজারীবাগে, আমাদের ফিনিশিং এর যে অংশটা ওইটা হাজারীবাগে আমরা আবার এখানে এনে তারপর আমরা আমাদের বায়ারদের চাহিদাটা ফুলফিল করতেছি। ফিনিশিং এর কাজ করতে আপত্তি নাই? ফিনিশিং এর কাজে আসলে ওইরকম পরিবেশের ক্ষতি হয় না, সেটা কিন্তু হাইকোর্টের রায় কি এটা বলা হয়েছে যে এইটুকু কাজ করতে পারবে নাকি পুরোপুরি সরিয়ে নিতে বলা হয়েছে? পুরোপুরি সরিয়ে নিতে বলা হয়েছে। আচ্ছা, সেক্ষেত্রে আপনি করতে পারছেন? সেক্ষেত্রে আমি করতে পারছি না, বাট এখন পর্যন্ত আমরা এটা করছি। যে কথাটা আপনি বলছেন যে আপনারা যারা ট্যানারি মালিক আছেন বা যারা এর সাথে যারা জড়িত তারা আপনি ভীত সন্ত্রস্ত। কেন ভীত? কারণ এই বহুবার আদালত থেকে এই ডেডলাইন দেওয়া হয়েছে, বলা হচ্ছে যেতে হবে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমি যদি বলি জানুয়ারি মাসের 10 তারিখে 2016 সালে প্রথম ডেডলাইন দেওয়া হয়েছিল, তারপরে এসেছিল ডেডলাইন এক্সটেন্ড করা হয়েছিল এপ্রিলের 3 তারিখ, এপ্রিলের 30 তারিখ, জুন মাসের 30 তারিখ, জুলাই মাসের 31 তারিখ, অগাস্ট মাসে আবার দেওয়া হয়েছিল, সর্বশেষ এসেছিল অক্টোবরের 16 এবং সর্বশেষ এসেছিল ফেব্রুয়ারি 28, 2017।
কেন কি আমার সমস্যা? আমার যতদূর মনে পড়ে যে আপনি যে মানে টাইম এক্সটেনশন গুলি কথা বলেছেন এগুলি কিন্তু সরকারি ভাবে আমাদেরকে দেওয়া হয়েছে, নট আদালতের না মাধ্যমে। সরকারি সরকারি আদালত নিশ্চয়ই দেখেছে যে সরকার বলার পর কাজ হচ্ছে না, বারবার এক্সটেন্ড হচ্ছে, তো বাধ্য হয়তো না আদালত সেটাই থেকে এখন আসছে। কিন্তু যে রায়টা হয়েছে এটা হলো যে সরকার মানে আপনার যে জিনিসটা মান্য করে নাই, মানে সরকার কেন একতরফাভাবে সময়টা বাড়াইছে। আমরা কিন্তু সময় সময় সরকারের সাথে আমাদের নেগোসিয়েশনগুলি হচ্ছে। এখানে যেটা হলো যে আপনার যেই কারণে আমরা হাজারীবাগ থেকে যাচ্ছি যে সিইটিপি এবং আদার্স যে ফ্যাসিলিটিসগুলির ব্যাপার যে আছে এগুলি কিন্তু সম্পূর্ণভাবে এখনো তৈরি হয় নাই। আমাদের মিসেস রেজওয়ানা যে বললেন যে ওনারা মোটামুটি সিইটিপিটা রেডি, আসলে মোটামুটি সিইটিপি রেডি দিয়ে কিন্তু আপনি 100% নিশ্চয়তা দিতে পারছেন না যে দলচুরি না, দূষিত হবে না। না এক্স্যাক্টলি আমি যেটা বলতে চাচ্ছি যে যেহেতু বলা হয়েছে যেতে সেখানে মানে সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান রেডি হয়নি, সেখানেও হয়তো পরিবেশ দূষণ হচ্ছে, সেটা আসলে পরে কথা। আপনারা তো সরকার দোষ দিতে পারেন যে আপনারা তো প্রস্তুত নয়, এখন যে দূষিত হচ্ছে সেটার জন্য সরকার দায়ী, কিন্তু আপনাদের স্থানান্তরে বাধাটা কোথায়? সেখানে একটা রিস্ক থেকে যায়, সেটা হলো যে হাজারীবাগের লোকটা কিন্তু এটার সাথে ইউজ টু আছে, বাট হেমায়তপুরের লোকজন কিন্তু ইউজ টু না। সাধারণ একবার সিটিপির পানিটা কিছুদিন প্রথমে টেস্টিং পর্যায়ে যখন কিছু পানি ছাড়া হয়েছিল দলের সহিতে, তাতে করে ওখানকার কিছু মাছ মরে গেছিল, ওটা কিন্তু মিডিয়াতে বেশ একটা হুলস্থুল হয়েছে এবং হেমায়তপুরের লোকজনও প্রতিবাদের সুরে কথাবার্তা শুরু করেছে। সুতরাং আমাদেরকে এনশিওর করতে হবে যেন ওই পানিটা 100% আপনার মানে বিশুদ্ধভাবেই নদীতে পড়তেছে, ওটা নদীর কোনো ক্ষতি করছে না, এটা করতে হবে। সেকেন্ডলি হলো হাজারীবাগে আমরা যেভাবে ডাম্পিংটা করছিলাম সলিড ওয়েস্টটা, আমরা কিন্তু হেমায়তপুরে এখনো তাই করতেছে। আমাদের 50টা ট্যানারি কিন্তু এখানে প্রোডাকশনে আছে, সুতরাং তারা কিন্তু ওইভাবেই ডাম্পিংগুলি করছে, কিন্তু এটা কিন্তু কোনো সমাধান না। আপনারা ওইটা বলেন যে ঠিক আছে 50টা ট্যানারি গেছে, তাদের জন্য আপনারা কি করছেন? আচ্ছা, সে ধরনের একটা কথা কিন্তু এখন বলা যায়। আরেকটা বিষয় হচ্ছে, আমি যদি আইনি জটিলতার কথা বলি, এখন আপনাদের আইনগত কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? আপনারা এর রায়ের পরে কি কোনো অ্যাপিল করতে যাচ্ছেন এবং সেটা কবে করতে যাচ্ছেন? যে আমাদের যেটা মানে আমাদের নেতৃবৃন্দের সাথে আজকে আমাদের একটা মিটিং হওয়ার কথা, দুই অ্যাসোসিয়েশনের আমাদের ট্যানারি মালিক প্লাস আমাদের নেতৃবৃন্দরা আজকে বসবেন। সম্ভবত ওনারা একটা সিদ্ধান্ত নেবেন যে ওনারা আপিলে যেতে পারেন। আচ্ছা, সেই সিদ্ধান্ত আসলে আপিলে পরে হয়তো জানা যাবে, কিন্তু এখন পর্যন্ত আসলে আপনাদের বন্ধ রাখা নির্দেশ দেওয়া হচ্ছে। এখন আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে হাজারীবাগে মোট কতগুলো শিল্প প্লট রয়েছে যারা আসলে ট্যানারিতে জড়িত? এখানে হাজারীবাগে প্রায় 200টি প্লট আছে যারা ট্যানারি ব্যবসার সাথে জড়িত। আচ্ছা, সাভারে যে নতুন যে রিলোকেশন প্ল্যান যেখানে জায়গা করা হয়েছে, সেখানে কতটা প্লটে আপনার সবাইকে দেওয়া হয়েছে যারা ব্যবসা করছেন এখানে, সবাইকে দেওয়া হয়েছে? না, সবাইকে দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? আসলে এটা তো একটা রিলোকেশন প্রজেক্ট। তো দেখা গেছে যে যখন আমাদের এখানে আপনার ট্যানারি রিলোকেশনের স্টার্ট হয়েছে প্রজেক্টটা, তখন হাজারীবাগে যে সমস্ত ট্যানারিগুলি চালু ছিল মানে যারা প্রোডাকশনে ছিল শুধু তাদেরকেই বিবেচনা করা হয়েছে। আর কিছু ট্যানারি তখন শাটডাউন অবস্থা ছিল। এর পরবর্তীতে এটা কিন্তু দীর্ঘ সময়ের একটা ব্যাপার আছে না, এর পরবর্তীতে অনেকগুলি নতুন ট্যানারি এখানে স্থাপন হয়েছে। তো যে কারণে এখন এটা সংখ্যাটা প্রায় 200-র মতো হয়ে গেছে আর কি। তাহলে যারা নতুন এসছে এবং যারা প্লট পায়নি সাভারে, তাদেরকে ফ্যাক্টরি বন্ধ করে দিতে হচ্ছে? হ্যাঁ, তাদেরকেও ফ্যাক্টরি বন্ধ করে দিতে হবে, যেহেতু এখানে পরিবেশের ক্ষতি হচ্ছে। হ্যাঁ, এটা ওই বিবেচনায় তাদেরকে বন্ধ করে দিতে হবে। সন্দেহ নাই যে এটা পরিবেশের মানে ব্যাপক ক্ষতি হচ্ছে, এবং আমরা যদি সাভারে না যেতে পারি এবং সেখানে যদি আমরা কমপ্লায়েন্ট না মানতে পারি, তাহলে আসলে এক্সপোর্টও আসলে আমরা করতে পারবো না। ডেফিনেটলি। এক্সপোর্ট বাজারে আমাদের অবস্থা কি এখন, এই সাম্প্রতিক সময়ের যে একটা টালমাটাল অবস্থা বিরাজ করছে চামড়া ক্ষেত্রে? যে আসলে এটাই কিন্তু আমাদের ওই যে আমি যে প্রথমেই যেটা বলছি যে আমরা একটু অরিড প্যানিক, এটা কিন্তু মূল কারণটাই সেখানেই। কারণ আমাদের বায়াররা কিন্তু একটা নেগেটিভ সিগন্যাল পাচ্ছে আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে, আমাদের দেশীয় মিডিয়া বা আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে কিন্তু জিনিসগুলি প্রচার হচ্ছে যে এখানে বিদ্যুৎ, গ্যাস, কারেন্ট সব কেটে দেওয়া হবে। তাহলে কি হবে, মানে তারা কিভাবে অর্ডার দিবে? তারা কিন্তু মানে আমাদেরকে অর্ডার দিবে না, আমাদের যে অর্ডারগুলি নতুন করে দেওয়ার কথা বিবেচনা করতেছে ওগুলো হয়তো স্টপ করে দিবে, কিন্তু তারা কিন্তু বসে থাকবে না, তারা পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য কম্পিটিটিভ কান্ট্রিগুলিতে তারা অর্ডারগুলি দিয়ে চলে যাবে। আমাদের যে তৈরি করা মার্কেটটা, এটা কিন্তু মানে আমরা হারাই ফেলবো। আমরা কিন্তু অনেক যত্নে এই মার্কেটটা গড়ে তুলছি এবং যেটার কারণে আমরা এখন 2021 সালে $5 বিলিয়ন এক্সপোর্ট করব বলে আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি এবং ওইটার উপর বেস করে এখন অনেক ফুটওয়্যার ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে এবং যে কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রোডাক্ট অফ দ্য ইয়ার লেদারকে ঘোষণা করেছেন। সুতরাং সব মিলিয়ে কিন্তু এই সমস্ত কারণে আমরা একটু অরিড যে এই মুহূর্তে আমাদের জন্য এটা আসলে একটা বাড়তি চাপ। আবার জানেন যে আমাদের কিন্তু মানে প্রচুর পরিমাণের অর্থের এখন প্রয়োজন হচ্ছে।
শিফটিং এর কারণে। এবং invest সেখানে করতে একটা বড় সমস্যা হলো আমরা কিন্তু জমির মালিকানাটাও এখনো বুঝে পাইনি। জমির মালিকানা আমরা বারবার মিডিয়াতে বলেছি, আপনাদের এখানে অনেকবার আমরা এই কথাটা বলার চেষ্টা বলেছেন করছি, আপনারা। কিন্তু এখন পর্যন্ত সমাধান হয়নি। আমরা যদি ওটা রেজিস্ট্রেশনটা বুঝে পেতাম তাহলে এটাকে মর্টগেজ দিয়ে আমরা লোন নিয়ে আরো দ্রুততার সহিত চলে যেতে পারতাম। এবং আমাদের কিন্তু এখানে হিউজ ইনভেস্টমেন্ট, আমরা হাজারীবাগে যে ইনভেস্টমেন্ট করেছিলাম তার অলমোস্ট ডাবল, আমরা প্রায় 2 থেকে 2.5 কোটি টাকা আমরা ওইখানে ইনভেস্ট করে ফেলেছি। সুতরাং আমরা কিন্তু আমাদের ইনভেস্টমেন্টটা বাঁচানোর জন্য আমরা চলে যাব। সুতরাং আমাদের একটা অনুরোধ থাকবে দেশবাসীর প্রতি এবং সবার প্রতি যে আমাদেরকে হয়তো বা 13 বছর আপনারা সহ্য করেছেন, আর 3 মাস সহ্য করলে কিন্তু খুব বেশি কিছু আসবে যাবে না। ধন্যবাদ জনাব মিজানুর রহমান। আমাদের নিয়ে একটা বিরতি নেব আমরা নিচ্ছি একটি বিরতি, আমাদের সাথে থাকবেন, ফিরছি শীঘ্রই। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল। আজ আমরা আলোচনা করছি ট্যানারি স্থানান্তর নিয়ে। এনে কথা বলতে আমাদের স্টুডিওতে রয়েছেন সমতল রেদারের পরিচালক মিজানুর রহমান। জনাব রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। ঠিক বিরতিতে যাওয়ার আগে আপনি বলছিলেন যে 13 বছর যখন আমরা কষ্ট করছি, আর কেন নয় 3 মাস। কিন্তু এই 3 মাস আসলে আর কতদিন হবে আসলে? বা আমি জানি না, এটা হয়তো আপনারা অ্যাপিলে আদালতকে জানতে চাইবেন যে আরো 3 মাস বলা হোক, কিন্তু আসলে রিয়ালিস্টিকলি বলেন তো আসলে কতদিন লাগতে পারে এইটু স্থানান্তর? এটা আসলে দেখা যাচ্ছে যে 3 মাস বলছি, মোটামুটি এর মধ্যেই হয়ে যাবে। বিকজ আপনি কিছু ট্যানারি আছে যারা কিন্তু আসলে আলটিমেটলি সময় লাগবে, তারা হয়তো বা এখানে প্রোডাকশন করছে না। তো আমরা আশা করতেছি যে 110টা বা 20টা ট্যানারি যদি ওখানে প্রোডাকশন শুরু করতে পারে তাহলে বাংলাদেশের যে চামড়া আছে এগুলি মোটামুটি ওনারা কভার করতে পারবে। এখন মোট কতটি? 50টির মতো আপনি গেছি বলছেন। 150টি ওখানে প্লট পেয়েছে, বাট 50টা ওখানে উৎপাদন শুরু করেছে। আমরা আশা করতেছি উইদিন দিস মান্থ অর উইদিন এপ্রিল 15 এর ভিতরে আরো 50 থেকে 60টা ট্যানারি উৎপাদন শুরু করতে পারবে। সুতরাং এরা যদি উৎপাদন শুরু করতে পারে তাহলে কিন্তু সমস্যার অনেক 99%ই সমাধান হয়ে যাবে, কারণ এদের প্রোডাকশন ক্যাপাসিটি কিন্তু এখান থেকে অলমোস্ট ডাবল বা ট্রিপল হয়ে যাচ্ছে ওখানে যে। সুতরাং আমরা মনে করতেছি যে এই সময়ের ভিতরে আমরা যেতে পারবো। যে মূল অভিযোগ ছিল যে হাজারীবাগে ট্রিটমেন্ট প্ল্যান্ট নেই এবং যে কারণে পরিবেশ দূষণ হচ্ছিল এবং এই কারণে সাভারে সরিয়ে নেওয়া হচ্ছিল এবং বলা হচ্ছিল যে সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটা, সেটাকে রেডি করা হচ্ছে। সেটা এখনো হয়নি আপনারা বলছেন, তাহলে পরিবেশ দূষণ আসলে হচ্ছেই এখনো। এই বিষয়ে আপনারা কাদের সাথে কথা বলছেন? সরকারের সাথে কথা বলছেন? এর দায়িত্ব ছিল সরকার এবং বিসিকের মাধ্যমে এটা বাস্তবায়ন হওয়ার কথা ছিল এই প্রকল্প, সেটা আপনারা বলছেন এখনো হয়নি। কবে হবে, কি অবস্থা? সেটা আমাদেরও প্রশ্ন যে কবে হবে, কারণ এখানে আমাদের কিন্তু ইনভলভমেন্ট নেই, এটা সরকারিভাবে সরাসরি করতেছে। আমরা রিসেন্টলি স্বপ্রণোদিত হয়ে আমাদের 2জন টেকনোলজিস্ট আমরা ওইখানে নিয়োগ দিয়েছি। আর আমাদেরও একটা প্রশ্ন যে আমাদেরকে যে বারবার তাড়না দেওয়া হচ্ছে, সিটিপিটা কমপ্লিট করার জন্য কেন তাড়না দেওয়া হচ্ছে না? সিটিপিটা কেন করা হচ্ছে না পুরোপুরি? এখানে যে সিটিপি বলতে সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট, যেখানে আমার সলিড ওয়েস্ট ডাম্পিং এর ব্যবস্থা থাকবে, আমার লিকুইড ওয়েস্টের পুরোপুরি ব্যবস্থা থাকবে, ক্রুম রিকভারি থাকবে, এগুলি কিন্তু কিছুই হয়নি, পুরোপুরি কমপ্লিট হয়নি। ক্রুম রিকভারির অনেকগুলি মেশিনারি চিটাং পোর্টে এসে আজকে 4 মাস থেকে পড়ে আছে, 12-13 কন্টেনার মেশিনারি আসে পড়ে আছে, এগুলির নিম্নমানের হওয়াতে এগুলি এখনো ডেলিভারি নেওয়া হচ্ছে না। এটার দায়িত্ব কে নিবে? সুতরাং আমরা কিন্তু অনেক কিছু বলার চেষ্টা করি, কিন্তু আমাদের কথা হয়তো ওইভাবে কেউ শুনে না। কিন্তু সরকারি ব্যাপারে যে ব্যাপারগুলি আছে, যে ওদেরও তো একটা নির্দিষ্ট সময়সীমা আছে, যে সিটিপিটা সরকারি যখন টেন্ডার দিচ্ছে তখন একটা টাইম লিমিট দেওয়া হয়েছে না, আমি এতদিনের মধ্যে করে দিব। আমরা না হয় ডিলামি করলাম, আমরা বিভিন্ন ভাবে পায়তারা করে যাচ্ছি না, কিন্তু ওনারা ওইটা কমপ্লিট করছে না কেন? উনাদের তো টাইম ফ্রেম আছে, এতদিনে তো উনাদেরটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা, কিন্তু আমাদের পিছিয়ে থাকার কথা। উনারা কিন্তু 100% কমপ্লিট না। অর্থাৎ এখন যে 50টি কারখানা যেখানে সাভারে কাজ করছে সবগুলোই থেকেই ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট হচ্ছেন এবং যেভাবে বর্জ্য হাজারীবাগে যেত এখনো সেখানে ধলেশ্বরী নদীতে বর্জ্য পড়ছে, তাই কি? না, ওইখানে যে সিটিপিতে যে মডিউলগুলি আছে, এই মডিউলগুলির যে ধারণ ক্ষমতা, এগুলি বিশাল ধারণ ক্ষমতা। আচ্ছা, এখন আমাদের যেটা সিজনাল ছিল, কোরবানির পরপর তো আমরা গেছি ওইখানে প্রোডাকশন শুরু করেছি, এখন আমাদের উৎপাদনটা একটু কম ওইখানে। আচ্ছা, কোরবানির ম্যাক্সিমাম অংশটাই আমরা হাজারীবাগে কমপ্লিট করতে পেরেছিলাম। আচ্ছা, যার কারণে মাঝখান দিয়ে কিন্তু কিছু টেস্টিং বেসিসে মডিউল থেকে কিছু পানি ছাড়া হয়েছিল, তখনই ওই প্রবলেমটা দেখা দিচ্ছে। এখন কিন্তু যেটা আছে ওইটা মডিউলের ভিতরেই আছে, এখন যেটা আছে এবং ওইটা সিটিপির ভিতরেই, ভিতরের অংশ
অংশতেই পানিটা ছাড়া হয়েছে, সুতরাং নদীতে এখন আর পরবর্তীতে আর ছাড়া হয় নাই। কিন্তু ওইটা আমাদের ডাউট যে আপনারাও এটা বলে দেখেন যে ওইখানে পানিটা যখন ছাড়বে এটা কি 100% বিশুদ্ধ হয়েছে কিনা, কারণ এটা ইনশিওর করার দায়িত্ব সরকারের যে পানিটা বিশুদ্ধ করা হচ্ছে। না, এই সেন্ট্রাল রিফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান একটা সময় সরকার বা বিসিক এর মাধ্যমে হয়তো বাস্তবায়ন হচ্ছে, কিন্তু এটা দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে আপনাদেরকে সম্ভবত 2 বছর পরে। তার জন্য কি আপনারা প্রস্তুত? তার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত না, কারণ এটা কমিশনিং করবে 2 বছর, মানে আফটার কমপ্লিটের পরে 2 বছর কমিশনিং হবে, তখন হয়তো বা আমাদের টেকনোলজি বা আমাদের বিশেষজ্ঞ দিয়ে আমরা ওখানে জিনিসগুলি জেনে নিব। কিন্তু সবচেয়ে ভালো হইতো যদি প্রথম থেকে আমাদেরকে এখানে নেওয়া হতো, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলো সত্য যে এখানে প্রথম থেকে নিয়োগ দেওয়া হয়েছে বুয়েটকে। বুয়েট হলো জাস্ট সিভিল পার্টটার জন্য, ওইখানে যে মেকানিক্যাল পার্ট আছে, ওইখানে যে কেমিক্যাল পার্টগুলি আছে, এগুলির জন্য কিন্তু কোনো বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হয়নি। আর সিইটিপিটা যেহেতু আমাদের দেশে একেবারে প্রথম একটা ধারণা এবং সাবকন্টিনেন্টে এটাই সবচেয়ে বিশাল, আমার মতে এটা মানে আপনার যখন তৈরি হয় তখন একটা বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া প্রয়োজন ছিল, বিদেশি বিশেষজ্ঞ হইলে সবচেয়ে বেস্ট হতো। আরেকটা ব্যাপারও আমাদের যেটা মানে ছিল যে চাইনিজ যে মানে কোয়ালিটি, এটাও কিন্তু আমরা ডাউট যে এটা কতদিন রান করবে। এখানে দরকার ছিল আমাদের ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের সিটিপি হওয়ার প্রয়োজন ছিল। সেই বিষয়ে আমরা পরে আলোচনা করবো। আমি আরেকটা বিষয় আপনি জানতে চাচ্ছি, যখন এই ট্যানারিগুলো স্থানান্তর করা হচ্ছে বা হবে, অন্তত 50টা গেছে, আরো 100টি হয়তো যাবে, এর সাথে যা জড়িত যেসব শ্রমিক আছে, যেসব কর্মচারী আছেন, তাদের স্থানান্তরে কি হয়েছে, সেটা কি আপনারা করছেন? না, সেটা অ্যাকচুয়ালি আমরা এই মুহূর্তে করতে পারি নাই। তাহলে আমাদের যে 50টা কারখানা চলে গেছে, তাদের শ্রমিকরা কিভাবে সেখানে যাচ্ছে? ঢাকা থেকে যাচ্ছে, সেটা সম্ভব নয়। ম্যাক্সিমাম ঢাকা থেকে যাচ্ছে, কিছু অলরেডি, যেহেতু এটা মানে বেশি দিন হয়নি, কিছু মানে শ্রমিক যারা ওইখানে অলরেডি আশেপাশে বাসা বাড়ি ভাড়া নিয়ে থাকার চেষ্টা করতেছে। তো ওইটা কিন্তু আমাদের প্ল্যানে আছে, যেহেতু এখানে 200 একর জায়গা নেওয়া হয়েছে এবং এই 200 একর কিন্তু অলরেডি অ্যালটমেন্ট হয়ে গেছে ট্যানারি মালিকদের কথা। এখানে কিন্তু শ্রমিকদেরটা বিবেচনা করা হয় না। আরো অনেকগুলি আমাদের সহযোগী প্রতিষ্ঠান যারা আছে, যারা আমাদের যে এইখান থেকে যে বাই প্রোডাক্টগুলি বের হতো, ওগুলি যারা ইউজ করতো, তাদেরকেও কিন্তু বিবেচনা করা হয় নাই। এই সমস্ত বিবেচনায় আরো 200 একরের চিন্তা ভাবনা করা হচ্ছে, বাট এখন আপাতত নাই। তো শ্রমিকরা এখন আপাতত আমাদের হাজারীবাগ থেকেই ম্যাক্সিমাম শ্রমিক যারা একটু অ্যাফোর্ড করতে পারে তারা কিন্তু হাজারীবাগ থেকে আসা যাওয়া করতেছে, আর যারা অ্যাফোর্ড করতে পারছে না তারা কিন্তু ওইখানেই মানে বাসস্থানের ব্যবস্থা নিজেরা করে নিয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, যখন আমরা বলছি যে স্থানান্তরের কথা বলা হচ্ছে, তখন এর যে মূল প্রথম কাজটা, চামড়া ট্রিটমেন্টের যে প্রথম কাজটা হয় ঢাকার পোস্তাতে, এখনো হয় সেটা কাঁচা চামড়া, সেখানে লবণ দিয়ে, সেখানেও কি দূষণ হয়তো? না, ওখানে দূষণটা বলতে আপনার যে ওইখানে ওইরকম দূষণ হয় না, কারণ মূল প্রসেসটা শুরু হয় কিন্তু আপনার প্রত্যন্ত অঞ্চল থেকেই, মফস্বল শহরগুলি থেকে, কারণ ওইখানে আপনার প্রিজার্ভেশন করা হয়। তো প্রিজার্ভেশন লবণ দিয়ে করা হয়, তো তখন জাস্ট একটু রক্ত, ওই যে মানে চামড়ার মধ্যে যে রক্তটা থাকে, ওই রক্তটা লবণের সাথে বের হয়ে যায়। তো ওইখানে আর লবণের কারণে ব্যাকটেরিয়া গ্রো করতে পারে না। আর যেহেতু পোস্তাতে যে এখানে যখন চলে আসে, তখন এটা মোটামুটি একটা পর্যায়ে থাকে আর কি, প্রিজার্ভেশনের পর্যায়ে থাকে। তো ওইখানে আসলে ওইভাবে দূষণ হয় না, বাট একটা ব্যাড স্মেল হয়। তাহলে পোস্তা থেকে মূলত এখন হাজারীবাগে যেত, এখন পোস্তা থেকে যাবে হচ্ছে সাভারে, হেমায়েতপুরে যাবে। ওই প্রক্রিয়াটাও কি সাভারের কাছাকাছি করা সম্ভব কিনা, যেখানে আপনাদের পল্লীটা রয়েছে? এখানে আসলে আমাদের ওই মার্চেন্ট অ্যাসোসিয়েশন, হাইড অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের আমাদের সাথে যে আলোচনা হয়েছে, ওনারাও আসলে সরকারিভাবে প্রস্তাবনা দিয়েছে, ওনাদেরকে একটা নির্দিষ্ট মানে জায়গার যদি ব্যবস্থা করা হয়, মানে আশেপাশে, সাভারের আশেপাশে, তাহলে ওনাদের মার্কেটটা এখান থেকে স্থানান্তর করতে পারে। তো আদারওয়াইজ আলটিমেটলি করতে হবে, কারণ ট্রান্সপোর্টেশন কস্টের বিবেচনায় আসলে কিন্তু আমাদের দেখা যাবে যে না, ওইখানে কাছাকাছি যদি তাদের বাজারটা হয়, তাহলে আমরা আর কি মানে ওনারাও উপকৃত হবে, আমরাও উপকৃত হব। জনাব মিজানুর রহমান, আপনাকে ধন্যবাদ। আজকে শেষ করতে হচ্ছে, আমরা আশা করব যে ট্যানারি স্থানান্তরে যে দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছি সেটা বাস্তবায়ন হবে, এবং একই সাথে ব্যবসা প্রতিষ্ঠানের যাতে ক্ষতি না হয় সেটাও নিশ্চয়ই আমরা চাইবো, যে সবাই মিলে আসলে উইন উইন সিচুয়েশন হবে, এবং আপনারাও ব্যবসা করতে পারবেন এবং পরিবেশটাও আসলে অক্ষুণ্ণ থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।